একটু হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনি শুরু করতে পারেন। আচ্ছা, তো বাংলা ইংলিশ দুটোই নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। আমার মনে হয় আমাদের আহ, দুটো করলেই ভালো হয় মনে হয়। আচ্ছা, ঠিক আছে। তো ওয়েলকাম all of you, and today I will basically explain the very basic about the atomic and molecular structure. এটার মানে আমি খুব এতে যাব না, মানে খুব কনসেপ্ট ওয়াইজ খুব গভীরে যাব না। আমি অ্যাটম কি, মলিকুল কি, বা তাদের স্ট্রাকচার কিভাবে মানে আমরা অ্যানালাইসিস করতে পারি, এবং তারপরে যে লাস্ট ফেজটাই যাব আমি, যে এই জিনিসগুলো যে আমরা পড়ছি তার কিছু রিয়েল অ্যাপ্লিকেশন, অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, তার কিছু রিয়েল অ্যাপ্লিকেশন, হ্যাঁ, আই উইল এক্সপ্লেন। So before going to the topic, I want to explain very briefly what is chemistry and how chemistry is related to our real life. Chemistry, we know that is the study of the substances, how they interact to each other, how the new chemicals forms, and the exploration of the chemical characteristics. So this is basically the chemistry. So chemistry is a very huge subject. আমাদের সর্বত্রই কেমিস্ট্রি আছে। হ্যাঁ, আমাদের সকাল থেকে ওঠা থেকে নিয়ে রাতে ঘুমানো, এবং ইভেন ঘুমানোর পরে মানে 24 আওয়ার্স 24/7 আমরা কেমিস্ট্রি দ্বারা পরিচালিত। আমি যদি আমার আশপাশে দেখি যে মানে আমি যেটা গন্ধ নিচ্ছি, যেটা খাচ্ছি, হ্যাঁ, বা যে এনভায়রনমেন্টে রয়েছি, সেটা আমি কেমিস্ট্রির মধ্যে রয়েছি। এবং আমার মধ্যে, হ্যাঁ, যে আমার মধ্যে যে বিভিন্ন প্রসেসগুলো চলছে, দ্য সাইকেলস আর গোয়িং অন ইনসাইড আওয়ার বডি, দ্যাট ইজ অলসো দ্য কেমিস্ট্রি। হ্যাঁ, সো উই আর টেকিং ফুডস, উই আর টেকিং মেডিসিনস, হ্যাঁ, উই আর টেকিং ড্রিঙ্কস। সো অল দিস থিংস সবকিছু হচ্ছে কেমিস্ট্রি। আমি খাবার নিচ্ছি, খাবার গেল ভিতরে, সেখানে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, যেটা তারপরে এনার্জি জেনারেট করছে, কিছুটা হয়তো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো প্রতিনিয়ত আমরা কেমিস্ট্রির মধ্যে ঘিরে রয়েছে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিভাবে হচ্ছে সেটা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো তার আগে যাওয়ার আগে, মেন বিষয়ে যাওয়ার আগে আরেকটা জিনিস আমি বলতে চাইছি, যে হাউ উই অ্যাকচুয়ালি, আমি কে, বা আমি কিভাবে তৈরি, বা আমি জিনিসটা কি, মানে মানুষ, হিউম্যান বিংটা কি জিনিস। আমি যদি বলি যে একটা অণু, পরমাণু, দ্যাট ইজ অ্যাটম। হ্যাঁ, অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ দ্য এলিমেন্ট, আমি আসবো পরে ওগুলোতে। তো তার মধ্যে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমি যদি এই বেসিক কনসেপ্ট আমার থাকে, তাহলে আমি যদি একটু মানুষকে এক্সপ্লেন করি বা কোন একটা অর্গানিজমকে এক্সপ্লেন করি যে হোয়াট ইজ দিস ইজ, হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে একটা হিউম্যান বডি, হ্যাঁ, ইট ইজ এ বডি, ইট বডি কনসিস্ট ডিফারেন্ট অর্গানস, হ্যাঁ, দ্যাট ইজ লিভার, দ্যাট ইজ হার্ট, ব্রেইন এন্ড এভরিথিং। যদি এইগুলোকে ভেতরে ঢুকি, আমি এক একটা অর্গানের মধ্যে ঢুকি, তাহলে আমি পাবো টিস্যুস, কলা যেটাকে বলে বাংলায়। হ্যাঁ, টিস্যু ইজ দ্য কালেকশন অফ দ্য ডিফারেন্ট সেলস। অনেকগুলো কোষ নিয়ে একটা কলা তৈরি। এবার যদি আমি কোষের মধ্যে ঢুকি, হ্যাঁ, টিস্যু থেকে আমি কোষে ঢুকলাম, মানে হিউম্যান বডি থেকে অর্গানসে ঢুকলাম, অর্গানস থেকে আমি কি বলে সেলে ঢুকলাম, হ্যাঁ, সেল থেকে আমি ঢুকছি এবারে টিস্যুতে ঢুকলাম, টিস্যু থেকে আমি সেলে ঢুকছি। সেলে যদি আমি দেখি যে মোটামুটি একটা হচ্ছে যে, হ্যাঁ, সেল মেমব্রেন, তারপর একটা সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এবার আমি যদি নিউক্লিয়াসে ঢুকি, তাহলে সেখানে পাবো আমি নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, যা। যদি ডিএনএ তে আমি ঢুকি, তাহলে ডিএনএ ইজ কম্পোজড অফ দ্যাট ইজ রাইবোজ সুগার, nucleic the acid, and then some bases are there. তো এইগুলোর মধ্যে যদি ঢুকি, তাহলে আমি কি পাবো, যে এই যে রাইবোজ সুগার, বা এই যে অ্যাসিড, বা এই যে বেসেস রয়েছে, এই জিনিসগুলো ফসফরিক অ্যাসিড বা বেস রয়েছে, এগুলো হচ্ছে কি ফসফরাস, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর কিছু সালফার টালফার, এই সমস্ত নিয়ে আমি এগুলোর মধ্যে যদি ঢুকি, তাহলে আমি পাবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।
তাহলে আমি শুরু করলাম একটা অর্গানিজম থেকে, একটা হিউম্যান বডি থেকে, আমি ধীরে 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 ন্যারো ডাউন করতে করতে পৌঁছে গেলাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে বা একটা অ্যাটমে। আমি যদি রিভার্সে যাই, যে একটা অ্যাটম তৈরি হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে, সেই অ্যাটম কিছু অ্যাটম নিয়ে তৈরি হচ্ছে একটা মানে মলিকুল, যেটা আমি নিউক্লিক অ্যাসিড বলতে পারি। নিউক্লিক অ্যাসিড যখন নিউক্লিয়াস থাকে সেটা নিয়ে তৈরি হচ্ছে সাইটোপ্লাজম, আরো কিছু নিয়ে তৈরি হচ্ছে সেল, সেল নিয়ে তৈরি হচ্ছে টিস্যু, টিস্যু নিয়ে তৈরি হচ্ছে অর্গান, অর্গান নিয়ে একটা পুরো অর্গানিজম। তো আমি যদি এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন যদি কোনো একটা সময় যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে অ্যাটমস ডিস্ট্রয় হবে। অ্যাটম যদি ডিস্ট্রয় হয়, নিউক্লিক অ্যাসিড ডিস্ট্রয় হবে। নিউক্লিক অ্যাসিড যদি ডিস্ট্রয় হয়, তাহলে সেল ডিস্ট্রয় হবে। সেল যদি ডিস্ট্রয় হয়, টিস্যু ডিস্ট্রয় হবে। টিস্যু যদি ডিস্ট্রয় হয়, তাহলে অর্গান ডিস্ট্রয় হবে। এবং অর্গান যদি ডিস্ট্রয় হয়, তো পুরো হিউম্যান বিইং ডিস্ট্রয় হয়ে যাবে। তো আমি এটা বলতে চাইলাম, মানে বিফোর গোয়িং টু দ্য মেইন টপিক, যে how we are actually dependent on the chemistry. Not in the chemistry, we are depending only on the three particles, that is called electron, protons, and neutrons. In some extent, in some time, if electron, proton, and neutron destroyed, so not only the human being, the entire world will collapse. So this is the beauty of the chemistry, how the chemistry actually organized and kept it is as live. So this is the chemistry. তো যাই হোক, আমি আসবো এরপর, এই আমি লাস্টের দিকে গিয়ে আমি কিছু আলোচনা করবো আরো রিয়েলকে। তো তারপরে আমি ঢুকছি ধীরে ধীরে। আমি কিন্তু আমি আগেই বলেছি, আমি খুব বেসিক কনসেপ্ট কিন্তু আজকে করবো, আমি বেশি কনসেপচুয়ালে যাব না। তো প্রথমে হচ্ছে যে ম্যাটার কি, মানে পদার্থটা কি। তো আমরা জানি যে ম্যাটার ইজ সাবস্টেন্স হুইচ অকুপাই দ্য ভলিউম, and is some space, some space, and it can be touchable, ইন্দ্রিয় গ্রাহ্য হতে হবে। তো সেটা হচ্ছে সাবস্টেন্স, ম্যাটার। এবারে ম্যাটারটাকে যদি আমি ডিভাইড করি, মোটামুটি ডিভাইড করি, তাহলে সেটা আমি পাবো, একটা পাবো এলিমেন্ট, একটা পাবো কম্পাউন্ডস, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ যেটাকে বলে। তো মৌলিক পদার্থ কাকে বলে বা এলিমেন্ট কাকে বলে? এলিমেন্ট হচ্ছে যে কোনো একটা সাবস্টেন্স বা কোনো একটা ম্যাটার যেটা একই ধরনের ম্যাটার দিয়ে তৈরি, অন্য কিছু থাকবে না, সেটা হচ্ছে এলিমেন্ট। যেমন সোডিয়াম বা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, যতগুলো আছে, মোটামুটি এখন পর্যন্ত 118টা মনে হয় এলিমেন্ট রয়েছে। তো এইগুলো হচ্ছে এলিমেন্ট, যে একই ধরনের সাবস্টেন্স দিয়ে এটা তৈরি। কম্পাউন্ডটা কি? কম্পাউন্ডটা হচ্ছে যে এটাও পদার্থ, কিন্তু এর মধ্যে মোর দ্যান ওয়ান এলিমেন্টস আর অ্যাসোসিয়েটেড, একের বেশি মৌলিক পদার্থ রয়েছে। তখন সেটা হচ্ছে কম্পাউন্ড বা যৌগিক পদার্থ। এখন ডিফারেন্সটা কোথায়? আমি আবার আসছি, ডিফারেন্সটা কোথায় এলিমেন্ট এবং এর মধ্যে ডিফারেন্স কোথায়? এলিমেন্ট যদি আমি নিই, তো এলিমেন্টের মধ্যে ওর নিজস্বতা একটা বজায় থাকে, ওর নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক্স বজায় রাখে। কিন্তু যখন আমি কম্পাউন্ডসে যাব বা যৌগিক পদার্থে যাব, সেইখানে কিন্তু এলিমেন্ট গুলো দিয়ে কম্পাউন্ড তৈরি হলেও কম্পাউন্ডের মধ্যে তাদের এলিমেন্ট গুলোর ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স থাকে না। ইন্ডিভিজুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এলিমেন্ট থাকে না। আমি খুব সিম্পল এক্সাম্পল এবং খুব সহজ এক্সাম্পল দেওয়া হয় এটা আর কি, যে সোডিয়াম ক্লোরাইড যদি নিই, সোডিয়াম ইয়ে টক্সিক, বিষাক্ত। Chlorine also toxic, separately. When they combined and form the sodium chloride, and that is very essential in our body. Without sodium chloride, it's very difficult to manage all the things, the sodium, that is the balance between the ions of the cell membrane. তো এটাও দরকার। তো যখন সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম এবং ক্লোরিন আসছে, তখন সোডিয়াম এবং ক্লোরিনের দুজনের মধ্যে তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো মানে ক্যারেক্টারিস্টিক্স সেখানে রিটেইন করছে না। যখন তারা আলাদা থাকছে, তখন তারা তাদের ইন্ডিভিজুয়াল করছে। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স। তো এখানে আরেকটা জিনিস আছে, মিক্সচারের কথা আসছে, যে মিক্সচার অলসো ইজ দ্য কম্বিনেশন অফ দ্য মোর দেন ওয়ান এলিমেন্টস অর কম্পাউন্ডস। তাহলে মিক্সচার এবং কম্পাউন্ডের মধ্যে তাহলে ডিফারেন্সটা কোথায়? মিক্সচারে দে এক্সিস্ট দেয়ার ওন ক্যারেক্টারিস্টিক্স,
either elements or compounds, or when they mixed up and form the mixture, they retain their characteristics inside the mixture. যেমন আমি যদি বলি যে শরবত, mixture of water and sugar. In water and sugar, mixture of water and sugar, ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্সও নিজে রেখেছে এবং সুগারের ক্যারেক্টারিস্টিক ওখানে পাওয়া যাচ্ছে। তারা কিন্তু নিজস্ব অস্তিত্ব হারিয়ে দিচ্ছেন। তো এইগুলো মোটামুটি আমি অনেক কিছু আমি এগুলো মোটামুটি বলতে যাচ্ছি। এবারে আমি যাচ্ছি এলিমেন্টসকে যদি আমি ডিভাইড করি, এলিমেন্টসকে যে বলি যে এলিমেন্টসের যে বেসিক কম্পোনেন্ট দ্যাট ইজ অ্যাটম। এলিমেন্টের বেসিক কম্পোনেন্ট হচ্ছে অ্যাটম। তারপরে আমি পরে কম্পাউন্ড এতে আসছি, পরে আমি মলিকুলার। তো অ্যাটম বা পরমাণুটা কি? আমি তিনটে জিনিস মনে রাখবো পরমাণুর ক্ষেত্রে। একটা হচ্ছে যে দিস ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট, একটা মৌলিক পদার্থের সর্বকনিষ্ঠ মানে কণা, যার মধ্যে এই জিনিসগুলো থাকবে। দে ক্যারি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্যাট এলিমেন্ট, ওই মৌলিক পদার্থের মানে ধর্ম সে বজায় রাখবে। ইট ডাজ নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, একাই এদের অস্তিত্ব থাকে না। And third important is that these smallest particle or smallest part of the element takes part in chemical reaction. তাহলে তিনটে ক্যারেক্টারিস্টিক পেলাম যে এটার মধ্যে সেই এলিমেন্ট বা সেই পদার্থ, সেই মৌলিক পদার্থের সমস্ত গুণ বর্তমান থাকবে। দুই নম্বর হচ্ছে যে এরা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারবে না, এবং থার্ড হচ্ছে যে এরা কেমিক্যাল রিয়াকশনে পার্ট নেই। এটা হলো দ্য পরমাণু বা অ্যাটম। আমি যদি অণু যাই, দ্য মলিকুল ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ আইদার মলিকুল ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ আইদার কম্পাউন্ড অর এলিমেন্ট। মাইন্ড ইট, এখানে যখন আমি পরমাণু নিয়েছিলাম তখন কিন্তু সেটা স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট অনলি, নট দ্য কম্পাউন্ড। বাট হিয়ার দ্যাট ইজ দ্য পরমাণু or মানে মলিকুল, ইট ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড। এলিমেন্টও হতে পারে, কম্পাউন্ড হতে পারে, যার মধ্যে তিনটে ক্যারেক্টারিস্টিক থাকবে। একটা কি যে ওই কণার মধ্যে ওই এলিমেন্ট বা ওই কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স রিটেইন থাকবে, এদের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স রয়েছে। এন্ড থার্ড, এরা কেমিক্যাল রিয়াকশনে পার্ট নেই না। they never takes parts in a chemical reaction. তাহলে পরমাণু কেমিক্যাল রিয়াকশনে পার্ট নিচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে না, কিন্তু অণু ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে কিন্তু কেমিক্যাল রিয়াকশনে পার্ট নেই না। So these are differentiation. Now I'm going to details about the atoms, the structure of the atom. So we know that is Thomson, Rutherford, Bohr. They have given the different characteristics or different assumptions or different experimental evidence regarding this structure of the atoms. আমি ওগুলো chronological order যাচ্ছি না। ওভারঅল যেটা established মানে আর কি established যে কনসেপ্ট যে অ্যাটমের স্ট্রাকচার কিরকম, আমি যদি বলি মোটামুটি যদি বলি তাহলে তার একটা নিউক্লিয়াস রয়েছে এবং তার চারধারে রয়েছে ইলেকট্রন। নিউক্লিয়াসে রয়েছে প্রোটন এবং নিউট্রন এবং চারধারে রয়েছে ইলেকট্রন। চারদিকে ইলেকট্রন ঘুরছে। তো নিউক্লিয়াস ইজ আ ভেরি ভেরি স্মল স্পেস ওয়্যার দ্য কম্প্যাক্টলি দ্য প্রোটন অ্যান্ড নিউট্রন আর combined together, and there is a lot of vacuum and there is just some space orbits around which the electrons are actually moving. আমি এখানে একটা কথা বলতে চাই যে আমি যদি রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টের কথা ছেড়ে দিই, তো নর্মাল এলিমেন্ট নর্মাল যে মৌলিক পদার্থ সেগুলো যদি আমি নিউক্লিয়াস নিয়ে একটা কথা বলি, যে মানুষ কিন্তু এখনো ওই নিউক্লিয়াসে হাত দিতে পারেনি। যত আমাদের কেমিস্ট বা কেমিস্ট্রি যারা কাজ করছে বা সায়েন্টিস্টরা হচ্ছে তাদের কিন্তু সমস্ত কাজ হচ্ছে ওই ইলেকট্রনকে নিয়ে। ইলেকট্রনকে তুলে নাও, ইলেকট্রন ঢুকিয়ে দাও, চার্জ বাড়াও, চার্জ কমাও, কিন্তু নিউক্লিয়াস নিয়ে কিন্তু
হচ্ছে নিউক্লিয়াসে যখনই কেউ হাত দিতে যাবে সেটা কি হবে, সেটা হিউজ নাম্বার অফ এনার্জি তৈরি হবে, সেটা আমি পরে ওটা ওটা অন্য জিনিস চলে গেল। কিন্তু নর্মালি উই আর নট allowed to hamper the compactness of the proton and neutrons inside the nucleus. তাহলে তারা inside the nucleus they are very compactly proton and neutrons, they are combined together, and surrounding this nucleus in the different orbit the number of electrons actually moving. So in কি করে হয় সেটা আমরা আমি মানে এক্সপ্লেন করব। তো এখানে দুটো জিনিস আমি বলতে চাই, একটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, একটা হচ্ছে মাস নাম্বার। অ্যাটমিক নাম্বার হচ্ছে the number of proton present in an atom। তো প্রোটন, নাম্বার অফ প্রোটন যত, সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। মাস নাম্বার, নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন, দ্যাট ইজ মাস নাম্বার। এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে যখন কোন একটা নিউট্রাল অ্যাটম থাকে, নিউট্রাল পরমাণু থাকে, তার অ্যাটম নাম্বার এবং অ্যাটম নাম্বার ইকুয়ালস টু দ্য প্রোটন, দ্য অ্যাটম নাম্বার ইকুয়ালস টু দ্য নাম্বার অফ প্রোটন and number of neutral atom number of proton equals to number of electrons. Okay, and the lower atomic number elements also the proton number and neutron number same, gradually যখন atomic number increase হয় তখন কি হয় যে gradually number of neutrons are increasing compared to the atomic number, that is number of proton. তো দেখে করতে করতে যখন চলে যায় হায়ারে গেল, যখন কাছাকাছি 780 এর কাছাকাছি গেল, তখন দিস ইজ অ্যাকচুয়ালি ডিকেইং দ্য রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট N/P 1.5 করে তখন সেটা চলে শুরু হলো কি বলা হচ্ছে এটাকে রেডিওঅ্যাক্টিভ হলো। আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে কনসেপ্ট হলো যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে এবং তার চারধারে ইলেকট্রন রয়েছে, এবং ইলেকট্রন গুলো কিভাবে রয়েছে সেগুলো নিয়ে আমি একটু এক্সপ্লেন করতে চাই। তো যেখানে রয়েছে সেগুলোকে বলা হচ্ছে যেখানে ইলেকট্রন গুলো করে সেটাকে বলা হচ্ছে সেল। তো সেলকে এখানে এই পজিশন অফ দ্য ইলেকট্রনস ক্যান বি এক্সপ্লেইনড দ্য 4 কোয়ান্টাম নাম্বারস, that is called the principal quantum number, azimuthal quantum number, magnetic quantum number and spin quantum number. তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি যদি বলি, প্রথমে যেটা কে এল এম এন, এগুলো বিভিন্ন রকম সেল রয়েছে, প্রথমটা কে বলা হয় কে, তারপর এল এম এন সো অন। তো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্যাট অ্যাকচুয়ালি give you the where actually your electrons actually present. So আমি যদি বলি এখানে the energy level of the electrons that can be described by the principal quantum number. So n equal to 1, that is k, n equal to 2, that is l. So যত the principal quantum number যত বাড়বে তত দূরে সেই ইলেকট্রনটা রয়েছে। আমি যদি বলি যে একটা ইলেকট্রন রয়েছে n equal to 1 এ, আরেকটা ইলেকট্রন রয়েছে n equal to 3 তে, তো ডেফিনেটলি the electron present in the n equal to 3, the energy level is high. So that is the hint. Then I am coming to the azimuthal quantum number. So this is actually the subcell. The cell KLMN cell holo tar subcell hocche, so that can be defined as azimuthal quantum number. So azimuthal quantum number L equals to n-1. So if it is suppose the first n equal to 1, that is the first cell. So subcell equals to L equal to 1 minus 1, 0, that is one subcell is there. If n equal to 2, that is L cell. So for how much subcells are there? So L equal to n minus 1, that is 2 minus 1, that is 1. And so that is equal to the 2. Now that in a subcell, how much orbitals are there? So where actually your electrons are present. So that can be defined by the magnetic quantum number. So magnetic quantum number, the M, that equals to
minus L2 plus L with 0. What do you mean? Suppose n equal to 2. So L equal to n minus 1, that is 2 minus 1, 1. Now that is m equal to 1, and that is minus 1, 0, 1, which is 3. That means there is 3 orbitals is there when the n equal to 2. আমি কি স্ক্রিন শেয়ার করে একটু দেখাবো নাকি না এভাবে ঠিক আছে? ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? So suppose this is a nucleus, we have proton here, so here like this. So this is K, L, M, and so on. So for K, there is n equal to 1, the principal quantum number. So L, azimuthal quantum number, L equal to n minus 1, that equal to 0. And that is magnetic quantum number, that is equal to minus L2 plus L through 0. So this equal to that is 0. That means when the principal quantum number 1, so there is a 1 orbital where the electrons can be present. Similarly, if I calculate n equal to 2, so L equal to n minus 1, that is 2 minus 1, that is 1. And then assume magnetic quantum number, that is equal to minus 1, 0, and plus 1. So there are 3 orbitals. So this 0, that is magnetic quantum number 0, m equals to 0. This signifies the s orbital and this is spherical. M equal to, that is 1, that equal to, that is 3, that is a p orbital. M equal to 2, that is the d orbital, and so on. So this is like a dumbbell shape, p and d. So here, that means in here, that is, this is the p cell, p subcell, and p subcell contains the 3 orbitals, that is called px, py, and pz. Similarly, when n equal to 3, that is L equal to that is 3 minus 2, that is 1 equal to 2, and then m equal to minus 2, minus 1, 0, 1, and 2. This is a d orbital. Okay. So in the d orbital, d orbital, actually the 5 orbitals are there. So that means d subcell can occupy maximum 10 electrons. P orbital can occupy maximum 6 electrons, and s can occupy maximum 2 electrons. So this is the concept about the how and where this is actually exists. And the last one is the spin quantum number, that is actually opposite direction in a orbital. And one orbital can consist maximum 2 electrons. So maybe they are if they're in the pair, so they are opposite direction, and that actually explains the stability of the atomic orbital. Now this is the, I'm going to actually explain about the electron configuration of the atom, how it's used. So
depending the electrons actually entering in the orbital depending upon the energy level. So how can we decide and how to know that which orbital actually more that is energy level which is less one, and where actually the electron will go fast and last. So there's just one rule everyone I think know, that 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d. So like this one. Okay. So this one like this, and so on. So first your electron will go 1s, then 2s, then 2p, then 3s, then 3p, and like 4s, then 3d, and so on. So this way your electron actually go in a different orbital. Now I'm going to give one example here, like sodium. The atomic number is 11. So the total number of electrons is the 11. The number of electrons equal to 11. So I know that is 1s, like this. So the s orbital can occupy maximum 2 electrons, then 2s, 2, 2p, 6. So now this is actually the quantum number. This is the 1 is the 1, 2. These coefficients are actually principal quantum number. So this is the first cell, that is the K, and this is the second L, and then the remaining one will go to the 1s electrons. So here, if I actually arrange the how in the orbital they are actually present. So like this. So this is 1s. This is sorry. This is 2s. I'm going to. This is 1s. This is 2s. And like this. So 1s, 2s, 2px, 2py, 2pz, and this is the 3s. So here the 2 electrons in the their field, and the 1 unpaired electron and the outpost. So this way you can check that how the electrons actually present in the different cells or different orbitals. So here we can see these electrons in the K cell. This is actually the L cell, and this is the M cell. Now here comes to the valency, one very important concept, that is valency of any element. How can we decide the valency? So if I say the valency is the unpaired electron in the outermost cell, definitely it should be outermost, innermost থাকবে না unpaired electron. So unpaired electron at the outermost, that actually describe you, that is, it is the valency of the that element. So that means if I reversely I can say, oppositely আমি বলি যে how much electrons it can donate or how much electron it can accept. So that is actually the valency here. So here, so how much electron it can accept, or how can electron it can donate, or how much electrons it can share to fulfill the octet rule. The outermost cell should be the 8 electron like that. So that is actually the valency. So here, if you see, this one unpaired electron is there. If this is removed, so this will be the outer shell, and it is fulfill the octet rule, 8 electrons. So that then this is this actually entire. So this valency is 1. Either way, sometime in some instances people saying that no, it is valency is 7. How? Because if 7 electron comes in the outer in here,
M cell. So that is also can actually fulfill the valency, but generally it is there's a lot of debate on this. Why not this is the 7 and all this. So generally this element, that is sodium, the valency is 1. Similarly carbon যদি আমি দেখি এখানে কার্বনের হচ্ছে 6 atomic number 6 তাহলে 1s2 2s2 2p 2p 2, am I right? তো এখানে যদি আমি অরবিটাল ওয়াইজ দেখি তাহলে this is 1s, this is 2s, and the remaining here the 2p, the 1 electron. So here it's supposed to be the valency is 2, but its valency is 4. How? Because here there is the empty in the same energy level, because the n equal to 2, the 2s and 2p, in the same energy level, one orbital is empty. So what happens, it gains some energy extra, and this electrons actually jumps and go here. So now it is here. So now it is a total 4 unpaired electrons, and that's why the valency of carbon is not 2, it is 4. Okay. So this way the electron configuration also can give you idea, or can give you the what is the valency of an element. Now the spin quantum number already I discussed. That is actually the how in orbital for the stability the both electrons actually in the opposite direction. Now I know this is very preliminary, very basic concept, but then I'm going to move on the molecular structure. So already I told you that is the molecules are the combination of more than one element, and how they form and how they actually they coexist. So as I very briefly explained that is all the elements or all the atoms, they try to get the octet rule. Why? যতগুলো পরমাণু রয়েছে তারা তাদের বাইরের যে সেল সেখানে তারা 8টা ইলেকট্রন রাখতে চায়, that is called octet rule. They fulfill the octet rule. Why? Once they fulfill the octet rule, they become the stable. So they try to go stable. If there is a not the octet rule is not filled, so they are in the unstable state. And that's why the elements are in the unstable state. They does not, the atoms are in the unstable state. They cannot survive alone, except the inert gases, because the inert gases already they fill the octet role. Yes, বলো। স্ক্রিনটা প্রেজেন্ট করুন। আচ্ছা, স্ক্রিন আবার হয়ে গেছে? ওকে। হ্যাঁ স্যার, অনেকক্ষণ। ও এক মিনিট। সরি, নিয়েছি এটা না। আচ্ছা, ওকে, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো প্রত্যেকটা পরমাণুর টেন্ডেন্সি হলো দে শুড ফুলফিল দ্য অক্টেট রুল টু গেট দ্য স্টেবিলিটি। সো এক্সেপ্ট ইনার্ট গ্যাসেস, নোবেল গ্যাস ছাড়া, ইনার্ট গ্যাস ছাড়া, হিলিয়াম, আর্গন, আর এগুলো ছাড়া বাকি যতগুলো এলিমেন্ট রয়েছে তাদের অ্যাটমগুলো হচ্ছে আনস্টেবল স্টেট ডিউ টু দ্য নট ফুলফিল দ্য অক্টেট রুল।
তো এখন তারা চায় প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা অ্যাটমস চায় যে তারা একটা অক্টেট ফিল করুক। So that tendency, that characteristics actually brought them to form the bonding with the others. অন্য কারো কোনো একটা এলিমেন্ট, অন্য কোনো অ্যাটম বা সেম অ্যাটমের সাথে তারা বন্ড তৈরি করে তারা অক্টেট ফিল আপ করতে চায় এবং তারা স্টেবিলিটি আসতে চায়। So that is the actually form the molecules. So molecules আর অণু, যেটাকে আমরা বলছি যে একই মৌলিক পদার্থের দুটো পরমাণু হতে পারে বা একের বেশি পরমাণু হতে পারে, বা বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু, একের বেশি পরমাণু যখন তারা কাছাকাছি এসে তারা অক্টেট ফিল আপ করে এবং স্টেবিলাইজড হয়, সেইটাই আমরা বলছি যে পরমাণু বা মলিকুল। ওকে, সো মলিকুল আর স্টেবল ইন নেচার and atoms are an unstable nature. এগুলো নিয়ে আমি আরো পরে ডিসকাস করছি। তো আমি যদি একটা এক্সাম্পল নিই, আমি তাহলে তারা কিভাবে ফর্ম করে, মেনলি তারা দুটো বন্ড ফর্ম করে, তারপরে আরো অনেক কিছু আছে, ওগুলো তো আমি যাচ্ছি না। দুটো বন্ড যদি আমি এখানে এক্সপ্লেন করতে চাইছি, একটা হচ্ছে আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ড। সো আয়নিক বন্ড যেটা হচ্ছে যে যখন তারা ইলেকট্রন আদান প্রদান করে, কেউ ছাড়ছে কেউ নিচ্ছে, ডোনেটিং এন্ড রিসিভিং, দিয়ে দে ফর্ম দ্য অক্টেট রুলস এন্ড দে অ্যাকচুয়ালি স্টেবিলাইজ, দ্যাট ইজ কল্ড দ্য আয়নিক বন্ড। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সোডিয়াম এন্ড ক্লোরিন। ওকে, সোডিয়ামের যদি আমি দেখি তাহলে আমি 1s2 2s2 2p6 and 3s1. So here one unpaired electrons are there in the outer shell, and still the seven electrons is required to fill the outer shell and to fulfill the octet rule. Similarly here chlorine, যদি দেখি আমি 17 এর atomic number 1s2 2s2 2p6 3s2 and 3p5. ওকে, তাহলে আমি যদি এইটারই শুধু যদি এখানে আমি দেখি তাহলে এইখানে হচ্ছে এইভাবে হয়ে যাচ্ছে এটা 3s, আর আমি যদি এইখানে এইটা দেখি তাহলে 3s it is filled, this is 5 electrons are there. তাহলে এখানে এর যদি আমি এটা হচ্ছে তোমার 3p, আর এখানে 3p টা পুরো এমটি রয়েছে, 3p টা পুরো এমটি রয়েছে। সো টু ফুলফিল the octet rule of sodium it needs 7 electrons more, একটা এখানে দরকার, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাহলে এর 7টা ইলেকট্রন দরকার এর ফ্লিপ করতে। আর যদি আমি ক্লোরিন দেখি তার একটা ইলেকট্রন দরকার। তো আমি যদি একটা গল্প বলি এখানে, যদিও ভেরি সিলি, যে সোডিয়াম চাইছে যে স্টেবিলাইজ হতে, ও বেরিয়েছে ও 7টা ইলেকট্রন খুঁজতে, যে আমাকে কেউ 7টা ইলেকট্রন দিয়ে দাও তাহলে আমি 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 স্টেবল অক্টেট রুল ফিল হবে এবং আমি স্টেবিলাইজ হয়ে যাব। মানে আমি এদিকে ক্লোরিনও কিন্তু একই এর জন্য বেরিয়েছে, ও কিন্তু ওর একটা ইলেকট্রন দরকার। রাস্তায় দেখা সোডিয়ামের সাথে ক্লোরিনের, সোডিয়াম ক্লোরিনকে অ্যাপ্রোচ করলো যে দেখো ভাই তোমার বাইরে 7টা ইলেকট্রন রয়েছে, ওই 7টা ইলেকট্রন তুমি আমাকে দিয়ে দাও। ক্লোরিন অ্যাপ্রোচ করলো, তাহলে আমার এদিকে আমার অক্টেট ফিল আপ হয়ে যাবে, আর তারপরে তোমার তো এটা যদি তোমার চলে যায় তাহলে তোমারও অক্টেট ফিল আপ হয়ে যাবে। তো ক্লোরিন তখন একটা রিভার্স অ্যাপ্রোচ দিল যে না, তাহলে এক কাজ করো, তোমার তো একটা রয়েছে সেটা তুমি আমাকে একটা দিয়ে দাও, তাহলে আমার ফিল আপ হয়ে যাবে, তোমার তাহলে আগের সেলটা তোমার বাইরের সেল হয়ে যাবে এবং সেটা অক্টেট ফিল আপ হবে। তো সোডিয়াম সেটাকে ভালো লাগলো, আমি একটা গল্প বলছি, ডোন্ট টেক ইট অ্যাওয়ে। সো সোডিয়ামকে বলো হ্যাঁ এটা কথাটা ঠিকই যে আমি 7টা থেকে না হতে আমি একটাই আমার দিয়ে দেওয়া ভালো। ইট রিলিজ ওয়ান ইলেকট্রন and sodium become the sodium plus, and this electron accepted by the chlorine and it becomes the Cl minus. Now sodium is happy, তার বাইরের সেলে যে একটা ইলেকট্রন সে চলে গেল, তার আগের যে সেলটা ছিল সেটা অলরেডি ফিল্ড রয়েছে, আর একটা ক্লোরিন পেয়ে এর কিন্তু অক্টেট ফিল আপ হয়ে গেল, দিস ইজ অলসো হ্যাপি।
Okay, now they are actually satisfied, but due to the generation of the positive charge and negative charge, they come close to each other and coexist, and this is from the sodium chloride. So here positive charge, here negative, and the positive negative of the neutral. So now the sodium chloride form, and this type of electron is this type of bond, or this type of the coexistence between the different atoms are called ionic bond. Okay, next যদি আমি ধরি কোভ্যালেন্ট বন্ড, টাইম কতক্ষণ আছে? কোভ্যালেন্ট বন্ড হচ্ছে যে ঠিক একটু অন্য রকমের। এখানে কি ছিল, আয়নিক বন্ড ছিল যে আদান প্রদান, একজন দিল একজন নিল, পজিটিভ হলো নেগেটিভ হলো। এখানে হচ্ছে শেয়ারিং অফ দ্য ইলেকট্রন। হ্যাঁ, আমি তো একটা এক্সাম্পল নিই, হ্যাঁ, যে NH3 ammonia. So N is 7, so 1s2, 2s2 and 2p3. ঠিক করেছি আমি? হ্যাঁ, 4 7। আর হাইড্রোজেন হচ্ছে 1, হ্যাঁ, so this is 1s1. ঠিক আছে। So all the elements they try to get the electronic configuration near to the nearest inert gas. হ্যাঁ, তাহলে হাইড্রোজেনের নিয়ারেস্ট হচ্ছে হিলিয়াম, আর হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2 আর তার ইলেকট্রন কনফিগারেশন 2. So hydrogen needs 1 electron to from 1s2 from 2s2, and here the nitrogen nearest হচ্ছে কে helium, তারপরে কে হচ্ছে neon. Neon, I think it is 10, am I right? So 1s2, 2s2, 2p6. Okay, তো এখন এই নাইট্রোজেন চাইছে যে আমার যে ইলেকট্রনিক কনফিগারেশন দ্যাট শুড বি 1s2, 2s2, 2p6। তাহলে এর কি চাই, এখানে এই লাস্টে এর আরো 3টা ইলেকট্রন চাই। আমি যদি একটু আরো লেবেল করি, এখানে নাইট্রোজেন 1s2, 2s2, 2p3, দেন না নাইট্রোজেন কত 7 না, তো 7 যদি হয় 1s2, 2s2, 2p3, তাহলে আমি যদি বাইরের সেলটাকে নিই 2s and 2p, তাহলে this one like this one. So it needs 3 more electrons to achieve the electronic configuration of the nearest inert gas. And hydrogen, it needs only 1s, 1 electron is there. It needs 1 electron, 1 electron to achieve the electron configuration of nearest inert gas, that is the helium. Now what happens, in addition to the 1 hydrogen, the other 2 hydrogen associated is the total 3 hydrogen actually come close to the nitrogen, and they, instead of giving this, যদি এখন হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েই দেয়, একটা ইলেকট্রন ছিল বেচারার কাছে, যদি একটাই দিয়ে দেয় তাতে এক্সিস্টেন্স শেষ হয়ে যাবে, সেটা ধ্বংস হয়ে যাবে। So rather it is giving the electrons, what they decide that we actually coexist by sharing the electrons. So like this, আমি এরকম করে একটু এক্সপ্লেন করি, যে ক্রস গুলো হচ্ছে 3টে, সরি আমি এখানে একটা 3টে ক্রস হচ্ছে যে আনপেয়ার্ড ইলেকট্রনস অফ নাইট্রোজেন। 3টে হাইড্রোজেন আসলো, and this dot, if you suppose this is the electron of the hydrogen, this is dot, this is hydrogen. So the dots are the hydrogens and the electrons of the hydrogen, and cross are the electrons of nitrogen.
তো তারা কি করলো, তারা শেয়ার করলো, নিজের ইলেকট্রন শেয়ার করতে দিল এবং নাইট্রোজেনের ইলেকট্রন শেয়ার করলো। হ্যাঁ, তো এই করে এখন যদি হাইড্রোজেনকে যে আমি ইন্ডিপেন্ডেন্টলি দেখি এখানে, তো it actually the one electrons own and sharing with the nitrogen one, so it is fulfill the electronic required, that is required electronic configuration. So all hydrogens similarly actually sharing 2 electrons, so now it is fulfilled. And similarly nitrogen, it has the it contains 3 hydrogens already and also sharing the other 3 hydrogens from other 3 electrons from the other 3 hydrogens. So now it is also 6. So here like this and like here this. So this is also happy and this is also happy, and now they coexist, and this is called the they form the bond and they coexist, and this form the NH3, and this is called the covalent bond. And here these 3 electrons, the unpaired electrons of the nitrogen, were involved in the bond formation, and the one pair of electron, this is actually unused, and this is called the lone pair electron. So if I say what is the lone pair electron, lone pair electron কাকে বলে, বাইরের সেলে যে unused pair of electrons যদি থাকে সেটাকে বলা হচ্ছে lone pair electrons. আমি তার একটা এক্সাম্পল দিচ্ছি। H2O, water. So oxygen, this is 8. So 1s2, 2s2, 2p, 4. Am I right? So like this. So 2s, sorry, 2s, the 2 electrons here, and this is 2p. So here, if I explain similarly as of ammonia, so these two electrons of the oxygen participate to form the bond with the hydrogens, but these 2 pair of electrons present in the valence shell, but they are not actually never used for the bond formation. So these 2 pairs of electrons are called the lone pair. So if I draw the structure like this, so these are the 2 lone pair electrons are there. Similarly, if I go for the ammonia, so there is a 3 hydrogen bonds, and here the lone pair electrons. Okay, and then if I explain very briefly, I'm not going to that details of VSPR theory. Lone pair attraction is higher than the lone pair bond pair, higher than the bond pair. So these are actually the bond pairs, and this is the lone pair. So if I say here, this is the lone pair repulsion. This is the lone pair bond pair repulsion. This is also, and this is the bond pair repulsion, and that's why this is not the planar. This is the tetrahedral structure. So there is a. I'm not going to here actually all details to see. So this way they actually form the different orientation or different conformation. Now, just very briefly, I explained the atomic structure and the molecular structure. How the atoms how the electrons are arranged inside the atom, and how actually the different atoms share or accepting donating electrons to form the molecules. So now I'm going to give a few ideas here, that is the chemical reactions, endothermic, exothermic, and then I think I'll conclude because it is almost 1 hour. So what is chemical reaction? Chemical reactions are the, if I say very widely, the breaking and forming the bonds. Breaking of the
old bonds forming the new bonds, that is called the chemical reaction. হ্যাঁ, আরো অনেক অনেক ডেফিনেশন রয়েছে, অনেক রয়েছে, সেটা আমি বলছি না, কম্বাইন করছে, নতুন প্রোডাক্ট হচ্ছে, হচ্ছে। তাহলে দুটো either the elements or compounds, they combine to each other, rearrange the atoms, and they form the new product. That is the chemical reaction. So if I give a simple example, suppose H2 plus O2, and this is H2O. যদি ব্যালেন্স করি তাহলে এখানে একটা 2 বসে যাবে, ঠিক আছে। So now this H2 and O2, they are in molecular form. They are, তারা হচ্ছে অণু, এরা কিন্তু পরমাণু নয়। যদি আমি পিছনে যাই ঘুরে, আমি একটা কথা বলেছিলাম যে পরমাণু এবং অণুর মধ্যে যে ডিফারেন্সটা বলেছিলাম, যে পরমাণু কেমিক্যাল রিঅ্যাকশনে পার্ট নেই, কিন্তু অণু কেমিক্যাল রিঅ্যাকশনে পার্ট নেই না। কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে হাইড্রোজেন H2 হচ্ছে অণু, অক্সিজেন হচ্ছে অণু, এবং তারা রিঅ্যাকশন করে জল তৈরি হচ্ছে। তাহলে কি আমি ডেফিনেশনটা ভুল বলেছিলাম, না এখানে কিছু ভুল আছে? কনসেপ্টটা হলো যে না, পরমাণু হচ্ছে তোমার কেমিক্যাল রিঅ্যাকশনে পার্ট নেই, অণুরা নেই না। তো বিফোর গোয়িং টু দ্য ফর্ম দ্য প্রোডাক্ট, দিস H2 and O2, these molecules converted into the atomic form. So here this H2 becomes H and H, here it is O and O, and then they rearranged according to they fulfill the octet and all those things, and they form this product, that is water. Now come to here, this is another concept here coming here, so what is called the activation energy. What do you mean the activation energy? এই যে মলিকুলার ফর্ম থেকে অ্যাটমিক ফর্মে নিয়ে আসছে, it needs, because H bonded is H, oxygen, double bond oxygen. So this is a bond, we need some energy that should actually break these bonds to form the molecule into the atomic form, individual atom. So that required energy is called the activation energy. So if I say here, so here like this, so here this is actually a molecular form, and the energy is gradually, I'm giving the energy to the system. So what happens at a certain level, in this amount of energy it is required to break these bonds and form in the atoms. So this amount of energy is called the activation energy. Okay, so the amount of energy required to the molecule to form the atomic state is called the activation energy. Once this is the activation energy reached, so now the molecules are in the atomic form. অণুগুলো এখন পরমাণু হয়ে গেছে। এখন এই পরমাণুগুলো কাছাকাছি আসছে, এবং they according to to fulfill the octet rules again, they rearranged and form the water. And when they actually form this water, the energy level actually decreasing. So energy level টা কি, যত একটা মলিকুল বা একটা অ্যাটম যত স্টেবল হবে, তত বেশি তার কম এনার্জি হবে। আমি যদি রিভার্স বলি যে কোন একটা মলিকুলের যত কম এনার্জি সে তত স্টেবল। আমি এক রিয়েল এক্সাম্পলে আমি 10 মিনিট আর বলবো এই ব্যাপারগুলো নিয়ে। তো আমি যদি এটাকে একটু ভালো করে এক্সপ্লেন করি, যে এইখানে ছিল আমার রিঅ্যাক্ট্যান্টস, and we started here and gradually increasing and we reach the activation energy, and now it in an atomic state here, and they gradually forming the bond, and they gradually going decrease energy. So what happened, there are two possibilities there. One is they form the bonds, they stabilize at this level, and another form, this reaction here, they form bonds here. Okay, so দুটো জিনিস হতে পারে, the two instances, okay, either
this is the product. This is the product. So if the energy of the product is less than the energy of the reactant, so in case of the first one here, if the energy of the product is less than the reactants, so this type of reaction is called exothermic reaction. যেটাতে এনার্জি বেরিয়ে আসছে, এটা রিলিজিং এনার্জি। এখানে তাহলে এনার্জি কতটা বেরোবে এনার্জি, এইটা যদি বেরোয় তাহলে this amount of energy will release. So এইটাকে বলা হচ্ছে exothermic reaction. আদার ইনস্ট্যান্সে যদি হয় যে প্রোডাক্টের এনার্জি রিঅ্যাক্ট্যান্টের থেকে বেশি, so that means this chemical equation needs some external energy to form the product. So that is called endothermic reaction. So this amount of energy is required to form the product. So this is called the exothermic reaction. So now I think I should stop because I need another 10 minutes to discuss some other things. So this is the overall thing I discussed today. কি ম্যাটার্সটা কি, মানে পদার্থটা কি, পদার্থটা আমি যদি রিক্যাপ মানে ভেরি ভেরি ব্রিফলি অ্যাকচুয়ালি রিক্যাপ দিস থিং। ম্যাটার বা পদার্থ হচ্ছে যে তার কোনো একটা ওজন থাকবে, ভলিউম থাকবে। আমরা লোককে বলি যে তুমি হচ্ছে একটা অপদার্থ, মানে তোমার কোনো এক্সিস্টেন্সই নেই। মানে ইনডাইরেক্টলি আমরা বলছি যে তুমি পদার্থ না, তুমি হচ্ছে অপদার্থ, তার মানে তোমার কোনো এক্সিস্টেন্স নেই। পদার্থ হলে তার একটা এক্সিস্টেন্স থাকবে, তার একটা ভলিউম থাকবে, তার একটা ওয়েট থাকবে। তাহলে পদার্থ বললাম, পদার্থকে যদি আমি ভাগ করি তাহলে দুটো এলিমেন্টস এন্ড কম্পাউন্ডস, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। The elements, it is composed of the same type of materials, compounds, the combination of the more than one substances. Then elements ke amra bhag korchi the atoms or molecules. So the compounds, atoms are the smallest particle of the element. Molecules are the smallest particle of the element or the compound. Atoms takes part in chemical reaction, molecules does not take part in chemical reaction. Atoms does not exist independently, molecules can exist independently. তারপরে আমরা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ডিফারেন্ট সেলস দেখলাম, তারপরে কেমিক্যাল বন্ডিং দেখলাম, তারপরে আমরা দেখলাম যে রিয়াকশন কিভাবে হচ্ছে। এটা তো গেল মানে very briefly, very shortly, the short explanation of the molecular or atomic structure. আমার কথা এগুলোকে তাহলে আমরা আগে লাগবে কোথায়, এর অ্যাপ্লিকেশনটা কোথায়? আমি কয়েক মিনিটে আমি অ্যাপ্লিকেশন গুলো, তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আমি ডিসকাস করব। অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা ফুড প্রোডাক্ট প্রসেসিং এ নিউ টাইপ অফ ফুডস করছি বা আর কিছু কিছু যতগুলো আছে ওগুলো তো আছেই, ফুড প্রসেসিং আছে বা নিউ কেমিক্যালস তৈরি হচ্ছে আছে। আমি যদি বলি যে হাউ দিস টাইপ অফ কনসেপ্ট ইজ রিকোয়ার্ড ইন দ্য ড্রাগ ডিসকভারি or medicine discovery. Yes, in the drug discovery, the concept of the atomic structure, concept of the molecular structure, concept of the chemical reaction, and then their stability is very, very much important. Because I told you that is the molecule which possesses or which contains the less amount of energy, that is the most stable. And the drug discovery or medicine, we need a molecule which is less and high stability, less energized. Why? ধরো একটা মেডিসিন আমি খেলাম, তো মেডিসিন নিলাম, একটা ট্যাবলেট নিলাম, ওটা প্রোটিনের কাছে গিয়ে বাইন্ড করলো। If the entropy of this molecule is high, if the energy of this molecule high, so inside the protein, this molecule never be exist, retain, and what will happen? সেটাতে তৈরি হয়ে যাবে, সেটাতে কি হবে যে মানে কিওর থেকে সাইড এফেক্ট বেশি হবে। আমি খেলাম মাথা ব্যথার ওষুধ, আমার শুরু হলো পেট ব্যথা, বা আমার লুজ মোশন শুরু হয়ে গেল। তো এই যে জিনিসগুলো, সো বিফোর গোয়িং টু test the drug, we need to
study drug in details, the my drug, which element or which group should be present in my drug so that this drug will be the low energized and most stable. So this basic concept or the basic chemistry is extremely actually essential when you go for in a different field of chemistry in case of the food or petrochemical or drug discovery. So I think I should stop here. So very brief and very basic uh, concept about the molecular and atomic structure here. So if any question, then I'll be happy to discuss. Hello. হ্যাঁ স্যার কোনো কোশ্চেন থাকলে আমি নিতে পারি আর কি। বেস থেকে কেউ নেই? Hello, sir. Can you hear me? Yeah, open here. Sir, if it is finished, then actually there is no question. It has come. Okay, that's nice. Okay. So, okay, thank you so much for attending the class, and also thank to Bess for arranging this class. So, okay, so should I leave? Okay, sir. Thank you. Okay. Thank you, sir. Hello? Thank you, Hello, sir. sir. Okay, yeah. Okay. Okay, thank you so much, sir.